শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ কিডনি রোগের চিকিৎসায় ইউরোলজিস্টের ভূমিকা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। কিডনি রোগের চিকিৎসায় ইউরোলজিস্টের ভূমিকা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ইউরোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ কামাল পাশা। ধন্যবাদ স্যার, আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? জি, আপনাকেও ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শক মণ্ডলীর ধন্যবাদ। স্যার, আলোচনা শুরুতে আপনার কাছে একটু আমাদের রেনাল সিস্টেমের গঠনতন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানতে চাই। জি, থ্যাংক ইউ। আমাদের শরীরে দুটো কিডনি থাকে, রাইট অ্যান্ড লেফট কিডনি। এরপর কিডনি থেকে যে প্রস্রাব তৈরি হয় অথবা ইউরিন তৈরি হয় সেটা কিডনি টিউব ইউরেটার দিয়ে মূত্রথলিতে এসে জমে থাকে। মূত্রথলি থেকে সেটা ইউরেথ্রা অথবা মূত্রনালী দিয়ে আমরা ইউরিন ত্যাগ করি। এর পাশে আরও দুটো অর্গান থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড, তারপরে সেমিনাল ভেসিকলস, এবং ইউরোলজিস্টের আরও কিছু রোলস থাকে, যেটা কিডনির উপরে দুটো গ্ল্যান্ড থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং টেস্টিকলস অথবা টেস্টিকলসের সাথে আরও কিছু অর্গান থাকে। সেই সব মিলেই ইউরোলজিক্যাল সিস্টেমের যে ট্রিটমেন্ট দেওয়া হয় ওই অর্গানগুলি আমরা দেখে থাকি। আচ্ছা স্যার, আমাদের এই হেলদি লিভিং বডিতে সব রকমের ফ্লুইড হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য কিডনির ভূমিকাটা কীরকম? কিডনিটাকে আমরা আসলে বলি যে এটা একটা রক্তের দূষিত যে অংশটা সেটা ফিল্ট্রেট করে বের করে দেওয়ার কাজ করে। কারণ কিডনি দিয়েই আমাদের ব্লাডের যে খারাপ জিনিসগুলি থাকে, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, অপ্রয়োজনীয় যেসব ইলেকট্রোলাইটস থাকে, ফিল্ট্রেট করে ব্লাডটাকে পরিষ্কার করে ইউরিনের মাধ্যমে ত্যাগ করি আমরা। যদি সেটা কিডনি না করতে পারে তাহলে খারাপ রক্তের জিনিসগুলি রক্তে থাকলে আমাদের অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে এবং ডায়ালাইসিস পর্যন্ত যাওয়া লাগতে পারে। তার মানে কিডনির কাজ হলো রক্তটাকে পরিষ্কার রাখা। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে কিডনির কি কি কমন সমস্যা নিয়ে সাধারণত রোগীরা আসে? কমন সমস্যা মানে সবচেয়ে যেগুলি বেশি পাওয়া যায় সেটা যেমন কিডনিতে পাথর হওয়া, তারপর কিডনির টিউমার, কিডনির নালিতে পাথর হওয়া, মূত্রথলিতে টিউমার, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, এবং কিছু জন্মগত ত্রুটি থাকে কিডনির নালিতে, পিউজি অবস্ট্রাকশন। তারপর হলো আপনার মূত্রথলিতে ভেসিকো ইউরেট্রিক রিফ্লাক্স নামে একটা ডিজিজ আছে। সাধারণত মূত্রথলি থেকে আমরা মল ত্যাগ করি ইউরেথ্রা দিয়ে, কিন্তু কারো কারো ক্ষেত্রে জন্মগত গঠনতন্ত্রে কোনো ত্রুটি থাকলে সেই ইউরিনটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের না হয়ে কিছুটা কিডনির দিকে উল্টো দিকে যায়, রিফ্লাক্স হয়। আর একটা হলো জন্মগত ত্রুটির মধ্যে থাকে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, পিইউভি। আরও কমন ডিজিজ থাকে, মোস্ট কমনলি যেটা প্রোস্টেট গ্ল্যান্ড অ্যাডাল্টদের হয়ে থাকে, অথবা প্রোস্টেটিক ক্যান্সার এবং কিডনির ক্যান্সার, এগুলি কমনলি আসে। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে যখন এরকম একটা কিডনি রোগী আসে সাধারণত কি কি উপসর্গ বা সিমটম নিয়ে প্রথম আসে? খুব কমন সিমটমসগুলি আমরা বলি যে LUTS, মানে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস, যেমন খুব ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের রাস্তায় ব্যথা হওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া অথবা প্রস্রাব ধরে রাখতে না পারা। আর একটা হলো যে প্রস্রাব হঠাৎ করে আটকে যাওয়া, এবং খুব ছোটোখাটো কোনো রকমের কষ্ট, যেমন হালকা একটু ইউরিনের সাথে ব্লাড যাওয়া, এটা খুব সিরিয়াস একটা ইস্যু হতে পারে। কিডনির টিউমার, মূত্রথলির টিউমার, অথবা স্টোন হয়ে কিডনি নালি ব্লক হয়ে কিডনি নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম হতে পারে। কিন্তু সেই সমস্যাগুলি মনে হবে প্রথমে খুব ছোটোখাটো অথবা নেগলিজিবল, কাউন্টেবল না। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে আপনি হেমাচুরিয়ার কথা বলছিলেন। হেমাচুরিয়া স্যার পেইনফুল, পেইনলেস দু রকম হতে পারে। এইসব ক্ষেত্রে আমরা কোন ধরনের হেমাচুরিয়া পেতে পারি? ইউজুয়ালি পেইনলেস হেমাচুরিয়াটা টিউমারের জন্য হয়ে থাকে। হেমাচুরিয়া মানে হলো ব্লাড ইন ইউরিন, মানে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এই টার্মটার নাম হলো হেমাচুরিয়া, মানে রক্তের সাথে ইউরিনের সাথে রক্ত মিক্সড হয়ে যাওয়া। এটা সাধারণত UTI নামে একটা ডিজিজ থাকে, কমনলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা তো কিন্তু যেতে পারে ব্লাড, কিন্তু আমরা অ্যালার্ট থাকি যেগুলি রোগ নিয়ে, কিডনির টিউমার, কিডনি স্টোন, ইউরেটারি স্টোন, অথবা মূত্রথলির টিউমার, মূত্রথলিতে স্টোন হওয়া, এবং প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো রোগের জন্য
প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। পেইনলেস হিমাচুরিয়াটা যদিও ব্যথা থাকে না, সবাই মনে করে যে হয়তো এমনি পানি কম খাওয়াতে অথবা ইউরিন ইনফেকশন হওয়াতে যাচ্ছে, একটু ব্লাড যাচ্ছে, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু কখনো যদি প্রস্রাবের সাথে রক্ত যায় তাহলে শুড বি অ্যালার্ট, বিকজ ইট গিভস দ্য সিগন্যালস অফ বিগ ডিজিজ। আচ্ছা স্যার, এই হিমাচুরিয়ার সাথে আরও তো কিছু উপসর্গ সম্পর্কে আপনি বলছিলেন। স্যার, যদি একটু মেল ফিমেল রেশিও করি, এই ইউরোলজি রিলেটেড যে সমস্যাগুলো, এগুলো আপনারা কোন পেশেন্টদের ক্ষেত্রে বেশি পান? সাধারণত মেল ফিমেলের একটাই ডিফারেন্স থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য মেল পেশেন্টের ইউরোলজিক্যাল প্রবলেম বেশি হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে অথবা অ্যাজ এ হোল ইন দ্য ওয়ার্ল্ড মেয়েদের প্রোস্টেট ইউরিনের যে সমস্যা হয়ে থাকে সেটা হলো ইনকন্টিনেন্স অথবা ইউটিআই, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয়ে থাকে মেয়েদের। এর কারণ হলো আপনি জানেন হয়তো যে আমাদের যে মূত্রনালী সেটা মেয়েদেরটা একটু শর্ট থাকে এবং ইট ইজ নিয়ারার টু দ্য ভেজাইনা অর অ্যানাল ক্যানাল। সেইখানে কন্টামিনেশন হওয়া, বাইরের থেকে হাইজিন মেনটেন না করলে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে মেয়েদের। কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটা অর্গান বেশি থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড। সেই প্রোস্টেট গ্ল্যান্ড কিন্তু অনেক ধরনের ঝামেলা তৈরি করতে পারে, বিশেষ করে প্রস্রাব আটকে যাওয়া, রক্ত যাওয়া এবং প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হওয়া। এটার জন্য আমি বলবো যে ছেলেদেরও মোটামুটি সমানই রোগ হয় কিডনির এবং কিডনি ইউরোলজিক্যাল ডিজিজ। আচ্ছা স্যার, আমরা যে প্রোস্টেটের গ্ল্যান্ডের সমস্যার কথা জানছিলাম, আপনি স্যার একটু বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, যেটাকে আমরা বিইপি বলে থাকি, এটার ক্ষেত্রে সাধারণত পুরুষরা কীরকম উপসর্গ নিয়ে আসে? সাধারণত খুব কমনলি আসে যেটা, যে আমার প্রস্রাব রাত্রে ঘন ঘন হচ্ছে। একটা মেল পার্সন অ্যারাউন্ড 50 or 60 ইয়ার্স, প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাচ্ছে এবং ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কারো কারো ক্ষেত্রে প্রস্রাব একদম আটকে যেতে পারে হঠাৎ করে, একিউট রিটেনশন যেটাকে বলি আমরা। আর কারো ক্ষেত্রে ক্রনিক রিটেনশন, মানে প্রস্রাব মনে হচ্ছে ঠিকই হচ্ছে কিন্তু কম হচ্ছে, কিন্তু ক্রনিক রিটেনশনটা ব্যথা হয় না এবং হঠাৎ করে প্রস্রাব আটকে যায় না। সেক্ষেত্রে প্রস্রাব মূত্রথলিতে থেকে যায়, কিন্তু ধীরে ধীরে কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রস্রাবটা যদি মূত্রথলিতে থাকে সেটা ব্যাক প্রেশার ইফেক্টে কিডনির উপর চাপ পড়ে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জানতে পারলাম স্যার। স্যার, একটু আপনি রেনাল স্টোনের কথা বলছিলেন বা ইউরেটারিক স্টোনের কথা বলছিলেন, এটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। তার আগে একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার বাবার সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম। আমার বাবা হচ্ছে 84 ইয়ার্স ওল্ড। উনি কোমোবিডিটির পেশেন্ট, ডায়াবেটিক, হার্ট সবই আছে এবং সিকেটিও আছে। এখন আমার বাবা আগে মুভমেন্ট করতে পারতো, এখন মুভমেন্ট করতে পারে না। আপনার ইউরিন বিছনায় করে, মানে ধরে নিয়ে গেলে চলে যায় বাথরুমে, তখন ইউরিন বাথরুমে করতে পারে, বাট বেশিরভাগ টাইমে বিছনায় করে। কিন্তু বিছনায় যখন করে তখন ওনার প্রস্রাবটা ক্লিয়ার হয় না। আচ্ছা স্যার, কোনো প্রশ্ন করবেন? আপনার প্রশ্নটা খুবই সুন্দর এবং ক্লিয়ার প্রশ্ন। ওনার বয়স হলো 84 এবং ওনার সম্ভাবনা থাকবে প্রোস্টেটের সমস্যা, বিইপি অথবা প্রোস্টেটিক কোনো টিউমার হওয়ার সম্ভাবনা থাকবে। ওনার ইউরিনটা ক্লিয়ার হয় না। ওনার 3টা জিনিস করতে হবে। একটা হলো ইউরিন রুটিন এক্সামিনেশন, আলট্রাসোনোগ্রাফি অফ কেওবি এবং প্রস্রাব জমে থাকে কিনা সেটা দেখতে হবে। প্রোস্টেট করা হয়েছে স্যার, জি, সেখানে হচ্ছে 10 মিলি বা 15 মিলি এরকম মানে আপনার হচ্ছে ইউরিন থাকে। জি। আর প্রোস্টেট সাইজ কেমন বলেছে? প্রোস্টেট কত বড় বলেছে? প্রোস্টেট সাইজ হচ্ছে লার্জ সাইজ দেখাইছে, খুব বেশি না, আপ টু লার্জ সাইজ। ওকে। আর ওনার ক্রিয়েটিন টেস্টটা করতে হবে, কারণ ক্রিয়েটিনাইন হচ্ছে স্যার 2.26। দ্যাট ইজ ক্রনিক কিডনি ডিজিজ আছে ওনার, সেটা প্রোস্টেটের জন্য হয়নি। হ্যাঁ, সেক্ষেত্রে ওনার একটা মেডিসিন দিলেই ওনার যে কষ্টটা হচ্ছে সেটা ঠিক হয়ে যায়। মানে ওনার মূত্রথলিটা ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে, মানে ইউরিন আসলেই সেটা অ্যাক্টিভলি বের করে দিতে চায়। ওভার অ্যাক্টিভ ব্লাডার বলি আমরা, OAB। সেটা একটা ডিজিজ, একটা মেডিসিন দিলেই হবে, ওনার অপারেশন জাতীয় কোনো চিকিৎসা লাগবে না আর কি। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এখন স্যার জানতে চাই যে এই কিডনি যখন বিভিন্ন রোগ নিয়ে একজন পেশেন্ট আসে, সেক্ষেত্রে একজন ইউরোলজিস্ট হিসেবে আপনার ভূমিকা কি? আচ্ছা, এইখানে আমি একটু এই টপিকটা সিলেক্ট করার কারণ হলো যে আমাদের যে কোনো হসপিটালে কোনো কিডনি রোগী আসলে প্রথমে কিডনির ডাক্তার বলতে সাধারণত নেফ্রোলজিস্টকে সবাই জানে, কিন্তু অন দ্য বিহাইন্ড ইউরোলজিস্টদের দেয়ার ইজ ভেরি বিগ রোল, এবং সেই জন্যই আমি এই টপিকটা সিলেক্ট করেছি। তো
কিডনির যে সকল সার্জিক্যাল ডিজিজ আছে, সার্জিক্যাল ডিজিজ বলতে আমি বোঝাচ্ছি যে যেগুলি অপারেশন করে চিকিৎসা করতে হয়, সেই রোগগুলি চিকিৎসা করার জন্য ইউরোলজিস্টের প্রয়োজন হয়। কিন্তু ইউরোলজিস্টরা যে শুধু অপারেশনই করে তা নয়, আমরা ইউরোলজিস্টরা মেডিসিন অথবা ওষুধ দিয়েও চিকিৎসা করে থাকি। তো সেই ডিজিজগুলির মধ্যে দ্যাট ইজ ইউরোলজিক্যাল ডিজিজ অফ কিডনি সিস্টেম, আমরা যদি উপর থেকে আসি, এক নাম্বার হলো কিডনির ডিজিজ। কিডনির টিউমার হতে পারে, স্টোন হতে পারে, কিডনি ট্রমা, দ্যাট ইনজুরি হলে আমরা, অথবা কিডনি ট্রান্সপ্লান্ট, এবং কিডনির যে জন্মগত ত্রুটি থাকে সেগুলিও আমরা সার্জারি করে ঠিক করে দিতে পারি। নেক্সট আসে হলো কিডনির নালি, ইউরেটারে। ইউরেটারে আপনার স্টোন হতে পারে, টিউমার হতে পারে, অথবা কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে, অথবা কোনো কারণে কিডনির ইউরেটারটা যদি ব্লক হয়ে যায়, কিডনির লুমেনে ব্লক হতে পারে, ওয়ালে ব্লক হতে পারে, অথবা ওয়ালের বাইরেও ব্লক হতে পারে। যেমন বিশেষ করে যদি কোনো বয়স্ক মেয়েদের অথবা আমাদের দেশে যারা ওভারিয়ান টিউমার অথবা সার্ভাইকাল টিউমার অথবা জরায়ুর কোনো ক্যান্সার হয়ে থাকে, সেই ক্যান্সারগুলি কিন্তু আপনার ইউরেটারটা জরায়ুর পিছন দিক দিয়ে যায়, সেখানে ইউরেটারের সাথে টিউমারটা ইনভেশন করে কিডনির নালিটাকে ব্লক করে দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা শুধু জরায়ু চিকিৎসা করলে হবে না, ওই রুগীটার কিডনিটাকে সেভ করার জন্য ইউরোলজিস্টের খুব বড় ধরনের একটা ভূমিকা থাকে। বিশেষ করে যদি জরায়ুর কোনো টিউমার অথবা জরায়ুর কোনো অপারেশনের ক্ষেত্রে যদি কিডনির নালিতে কোনো সমস্যা হয়, ইউরোলজিস্টটা যদি প্রথমেই একটা স্ট্যান্ড দিয়ে দিতে পারে কিডনির নালিতে, তাহলে কিডনির নালিটা সেভ হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে পরবর্তী চিকিৎসাগুলি, জরায়ুর যে অন্যান্য চিকিৎসাগুলি আগে রেডিও কেমোথেরাপি লাগে, সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ড থাকলে কিডনিটা সবসময় সেভ থাকবে, অবস্ট্রাকশন হবে না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে কিডনির যে ড্রেনেজ সিস্টেম, আমরা যদি একটা বাড়ির টপ মোস্ট লেভেলের যে পানির ট্যাঙ্কি থাকে সেটাকে যদি কিডনি ধরি, এবং যে পাইপলাইন দিয়ে কিডনির ইউরেটার দিয়ে কোনো একটা বেজে আমাদের বাড়ির বেসমেন্টে যে ট্যাঙ্কি থাকে পানির, সেটা ব্লাডার ধরি, এবং ব্লাডারের বাইরে আমাদের যদি মূত্রনালী ধরি, সেই ক্ষেত্রে যদি এই রাস্তায় কোথাও কোনো ব্লক থাকে, সেই ব্লকটার জন্য কিন্তু আমাদের দুটো কিডনি নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে কমন রাস্তা যেটা মূত্রনালীর বাইরে, যে থলির বাইরে যে মূত্রনালী, যেটা প্রোস্টেট গ্ল্যান্ড দিয়ে ব্লক হয়ে যেতে পারে, ক্রনিক অথবা একিউট রিটেনশন হয়, সেই ক্ষেত্রে আমাদের অনেক দিন যদি এটা আনডিটেক্টেড থাকে, তাহলে দুটো কিডনি ব্যাক প্রেশার ইফেক্টের জন্য নষ্ট হয়ে যেতে পারে। খুব ছোট্ট একটা সমস্যার জন্য বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তারপর আসে হলো ইউরিনারি ব্লাডার। সেই ব্লাডার স্টোন অথবা ব্লাডার টিউমার অথবা প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার অথবা টিউমারের জন্য ইউরোলজিস্টের ভূমিকায় অগ্রগণ্য থাকে। এবং আমি রিকোয়েস্ট করব সবাইকে যে যদি কোনো আর্লি ইউরেটারি স্টোন অথবা কোনো কারণে কিডনির নালি ব্লক থাকে, সেটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে প্রথমে ইউরোলজিস্টের কাছে গেলে ওই রাস্তাটাকে আনব্লক করে দিলে কিডনি দুটো সম্পূর্ণ সুস্থ থাকে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার কাছে স্যার একটু জানতে চাই, আপনি তো রেনাল স্টোনের সম্পর্কে স্যার বলছিলেন, এই ক্ষেত্রে স্যার কি কি উপসর্গ নিয়ে সাধারণত আসে? সাধারণত কিডনির স্টোন বড় ধরনের কোনো ব্যথা অথবা নিয়ে আসে না, অ্যাসিমটোমেটিক থাকে। যদি অন্য কোনো কারণে হসপিটালে আসেন রোগীরা, আলট্রাসোনোগ্রাফি অথবা এক্সরে কেওবি করা হয়, সেক্ষেত্রে স্টোনটা দেখা যায়। কিন্তু কিছু কম কষ্টের উপসর্গ নিয়ে আসে, যেমন ইউরিনে কোনো হালকা ব্লাড যাওয়া, মাঝে মাঝে খুব ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হওয়া। আর যদি স্টোনটা কোনো কারণে কিডনির নালীকে ব্লক করে, সেটা কিডনির মুখে হতে পারে অথবা কিডনির নালীর নিচের দিকে এসে কোনো একটা জায়গায় যদি ব্লক করে, তখন খুব সিভিয়ার মানে অ্যাকিউট ইউরেটারি কলিক বলি আমরা, সেক্ষেত্রে এই ব্যথাটা এত তীব্র হয়, তখন সাথে সাথে এই রোগী চলে আসে, সাধারণত এমার্জেন্সিতে আসে। এমার্জেন্সিতে যদি আউটডোরও আসে মাঝে মাঝে, সেক্ষেত্রে ইউরোলজিস্টের ভূমিকায় অগ্রগণ্য থাকে। ওই স্টোনটা কোনোভাবে যদি আমরা বের করে দিতে পারি, ওনার ব্যথাও কমে যাবে এবং কিডনি ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পাবে। আচ্ছা স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রস্রাবের সমস্যা। জি। আমার নাম সাদ্দাম হোসেন, সাদ্দাম আলী। প্রস্রাবের সমস্যা, আমি কি করতে পারি? চা না খেলে প্রস্রাব বইতে থাকে। আচ্ছা,
দর্শক আপনার বয়সটা একটু আমাদেরকে জানাবেন। 30। আচ্ছা, আপনার প্রস্রাবের সমস্যাটা হলো যে আপনার প্রস্রাবটা ধরে রাখতে পারেন না, দ্যাট ইজ এটাকে বলা হয় ইউরিনারি ইনকন্টিনেন্স। এটার অনেকগুলি ধরন থাকে। কেউ কেউ হাঁচি কাশির সাথে প্রস্রাব বেরিয়ে যায়, অথবা কারো কারো ক্ষেত্রে এমনিই প্রস্রাব বেরিয়ে যায়। এটা খুব কষ্টের একটা রোগ, যেটার জন্য আমাদের আসলে দৈনন্দিন জীবনে অনেক মানে এসকারেজ করতে হয়। সেই জন্য আমাদের কিছু ডায়াগনোসিস জন্য কয়েকটা প্রোটোকল আছে। আলট্রাসোনোগ্রাফি, ইউরোডাইনামিক্স অথবা ইউরোফ্লোমেট্রি করে দেখা যেতে পারে আপনার প্রস্রাব জমে থাকে কিনা অথবা একদম জমে থাকে না। এটার জন্য সাধারণত কোনো অপারেশন লাগে না, কিন্তু খুব বেশি এম্বারেসিং যদি সারাদিনই প্রস্রাব ঝরে থাকে, তাহলে আমাদের ইওলজিতে একটা রোলস থাকে যে আমাদের যে প্রস্রাব কন্ট্রোল করার যে গেট স্পিংটার, ওইটাকে আমরা আর্টিফিশিয়াল একটা স্পিংটার আসে, সেটা অপারেশনের মাধ্যমে মূত্রথলির বাইরে আমরা এটা লাগিয়ে দিতে পারি এবং সেই ক্ষেত্রে প্রস্রাব কন্ট্রোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রথম দিকে আমরা ওষুধ দিয়ে এটা চিকিৎসা করতে পারি। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা রেনাল স্টোন নিয়ে আলোচনা করছিলাম, একটু আলোচনায় ফিরে আসি স্যার। যখন একটা এরকম পেশেন্ট আসে রেনাল স্টোন নিয়ে, তখন স্যার কি কি ইনভেস্টিগেশন সাধারণত আমরা বেসলাইন দিয়ে থাকি টু কনফার্ম দ্য ডিজিজ? ওকে, আমরা খুব ছোট্ট ইউরিন টেস্ট দিয়ে শুরু করতে পারি। ইউরিন রুটিন এক্সামিনেশন, এটা খুব ভালো অনেক ইনফরমেশন দিয়ে থাকে, যেমন ব্লাড আছে কিনা ইউরিনে, পাস সেল আছে কিনা। এরপর আমরা একটা এক্সরে করতে পারি, প্লেন এক্সরে কেওবি, এবং মোস্ট কমনলি এখন আমরা আলট্রাসোনোগ্রাফি করি কেওবি, দ্যাট ইজ কিডনি, ইউরিনি, ব্লাডার অ্যান্ড ইউরেটার। আর একটা হলো মোস্ট কনফার্মেটরি যেটা, সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ কেওবি। সেটা কন্ট্রাস্ট অথবা নন কন্ট্রাস্ট দিয়ে করতে পারি। তবে নন কন্ট্রাস্ট দিয়ে করলে আমরা যে সব মানুষের অথবা রোগীর ক্রিয়েটিন বেশি থাকে, ওনাদেরকে নন কন্ট্রাস্ট করে থাকি যেন ক্রিয়েটিন বাড়াতে কিডনি আরও ক্ষতিগ্রস্ত না হয়। তবে আমরা সাধারণত এখন উইদাউট কন্ট্রাস্ট করে থাকি, এবং এটা করলে আমরা কিডনিতে স্টোনটা কোন পজিশনে আছে, এটা সাইজটা কেমন, এই স্টোনের জন্য কোনো কিডনির ক্ষতি হচ্ছে কিনা, ভবিষ্যতে ক্ষতি হবে কিনা, এবং কোনো ধরনের অপারেশন লাগবে কিনা। কারণ অপারেশনগুলি আমাদের এখন যে সুন্দর সব নন ইনভেসিভ অপারেশন আছে, না কেটে, বিশেষ করে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েল, CSWL অথবা লেজার সার্জারি করা যায়, অথবা RIRS নামে একটা সিস্টেম আছে যেটা প্রস্রাবের নালী দিয়ে মূত্রথলি এবং কিডনি নালী হয়ে সরাসরি কিডনিতে গিয়ে আমরা পুরো কিডনিটাকেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে অনেকগুলি প্রকোষ্ঠ থাকে, ওর ভিতরে যেখানে থাকে আমরা ওইখানে না কেটে, মানে শরীরে কোথাও একটা সুই না দিয়ে অথবা ইনজেকশন না করেও, অথবা ল্যাপারোস্কোপিতেও আমরা ছিদ্র করতে হয়, ওইটাও করতে হয় না। এটাকে বলা হয় ন্যাচারাল অরিফিস সার্জারি, দ্যাট ইজ থ্রু দ্য ইউরেথ্রা, ব্লাডার, ইউরেটার এবং কিডনির ভিতরে ঢুকে আমরা স্টোনটা নিয়ে আসতে পারি। তো আরও কিছু অল্টারনেটিভস আছে, সেটা হলো PCNL, ESWL, অথবা যদি খুব বড় ধরনের পাথর হয় সেই ক্ষেত্রে রেয়ারলি এখন অপারেশন কেটে করা হয়। আচ্ছা, আর স্যার একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার ছেলের বয়স 25 বছর। জি। হঠাৎ করে শরীরটা শারীরিকভাবে দুর্বল দেখা যাচ্ছে। ওই যে ধরে নিচ্ছি মনে হয় ডায়াবেটিস কি নাকি। প্রস্রাব ইউরিন টেস্ট করাতে দেখা যায় অর্থাৎ তার প্রস্রাবের সাথে অর্থাৎ রক্ত যাচ্ছে। তখন একজন কিডনি ডাক্তার দেখালাম, উনি বললো টেস্ট করে এটা বায়োপসি করতে হবে। তখন বায়োপসি করাইছি, উনি টেস্টের রিপোর্ট আসছে প্রায় 1 সপ্তাহ পরে। উনি দেখে বললো আপনি ঢাকাতে একজন ভালো ডাক্তার দেখান, কিডনি ডাক্তার দেখান, আপনি কিডনিটা যতটুকু সম্ভব 30% ড্যামেজ হয়ে গেছে। কারণ একজন ডাক্তার দেখালাম কিডনিতে, ওষুধ খাচ্ছে, কিন্তু শরীরটা দিন দিন খালি ফুলতেছে। কিন্তু এখন ওই যে প্রস্রাবের সাথে হিরোইনটা যাচ্ছে না। তার কাছে জানতে যাচ্ছি এখন কি করা যায়, পরিবর্তন করার কোনো পরিবর্তন আছে কিনা। আচ্ছা, আপনার কি এখন রক্ত যাচ্ছে? আমরা যতটুকু বুঝতে পারলাম যে আপনার এখন রক্ত যাচ্ছে না, এবং আপনাকে বায়োপসি করা হয়েছে। কারণ হলো যে কিডনিতে আরও কিছু ডিজিজ হয়ে থাকে, গ্লোমেরুলোনেফ্রাইটিস নামে। সেই গ্লোমেরুলোনেফ্রাইটিসই তো আপনার এটা
কিছু স্টেরয়েড অথবা নেফ্রোলজিস্টরা কিছু ওষুধ দিয়ে থাকে, কিন্তু আপনার যদি রক্ত আরও গিয়ে থাকে সেটা রক্তে যাওয়ার কারণগুলি আরও কিছু ইনভেস্টিগেশন অথবা টেস্ট করা দরকার, যেমন একটা সিটি স্ক্যান করা দরকার, অথবা প্রয়োজন হলে আইভি, আপনার কোনো ব্যথা ছিল কিনা সেটা বলেননি, এবং যদি ওই ব্লাডটা কন্টিনিউ করে আমরা আরও কিছু ইনভেস্টিগেশন করে আপনার কিডনির অথবা কিডনির নালীতে অথবা মূত্রথলিতে কোনো টিউমার আছে কিনা, স্টোন আছে কিনা সেগুলি আইডেন্টিফাই করে ওইভাবে চিকিৎসা করা দরকার। এবং আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে এটা একটা নেফ্রোলজিক্যাল ডিজিজ লাইক গ্লোমেরুলোনেফ্রাইটিস। আমার মনে হয় আপনি আরও একজন অথবা অন্য আরেকজন ভালো ডাক্তারকে দেখানো দরকার। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, বিরতিতে যাবার আগে আমরা তো রেনাল স্টোন সম্পর্কে একটু জানলাম স্যার। এখন স্যার জানতে চাই একজন এন্ডো ইউরোলজিস্টের ভূমিকা আসলে কি এই কিডনি ডিজিজগুলোতে ডায়াগনোসিসের জন্য এবং ট্রিটমেন্ট পারপাসে? আচ্ছা, এখানে দুটো শব্দ একসাথে হয়েছে, এন্ডো অ্যান্ড ইউরোলজিস্ট। এন্ডো শব্দের বাংলা অর্থ হলো ভিতরে দেখা, আর ইউরোলজিস্ট তো আমরা আগেই জানলাম। তাহলে এন্ডো ইউরোলজিস্ট মানে হলো যে এন্ডোস্কোপির মতো করে প্রস্রাবের নালী, মূত্রথলি, ইউরেটার অথবা কিডনি পর্যন্ত এন্ডোস্কোপিকলি দেখা। এন্ডোস্কোপ মানে হলো এন্ডো মানে ভিতরে, স্কোপ মানে দেখা, খুব সহজ শব্দ। আর এন্ডো ইউরোলজি মানে হলো যারা এন্ডোস্কোপির করে, এন্ডোস্কোপি যদিও আমরা সবাই জানি যে গলার ভিতর দিয়ে টিউব দিয়ে করা হয়, কিন্তু এন্ডোস্কোপি শব্দটা বড় ধরনের একটা ওয়াইড অর্থ আছে। সেই ক্ষেত্রে আমরা সিস্টোস্কোপি নামে আমাদের একটা যন্ত্র আছে, ইরাডোস্কোপি আছে, নেফ্রোস্কোপি আছে, যেটা আমরা মূত্রনালী দিয়ে মূত্রথলি দেখি সিস্টোস্কোপি বলি, এরোডোস্কোপ দিয়ে ইউরেটার দেখি এবং নেফ্রোস্কোপ দিয়ে কিডনি দেখি। তো এন্ডোইউরোলজিস্টের ভূমিকা আমরা এইখানে এই ইউরেথ্রা, মূত্রথলি এবং কিডনির নালী এবং কিডনির ভিতরে পুরো রাস্তাটা আমরা একটা যন্ত্রের মাধ্যমে দেখতে পারি। সেজন্য এটার নাম বলা হয়েছে যে রেট্রোগ্রেড ইন্ট্রা রেনাল সার্জারি। তার মানে হলো এইসব ট্র্যাক্টের মধ্যে যে কোনো টিউমার, স্টোন অথবা অন্য কোনো অবস্ট্যাকল থাকলে সেটা আমরা এন্ডো ইউরোলজিস্টরা কাজ করে থাকি। সেজন্য এন্ডো ইউরোলজিস্টের কাজ হলো প্রস্রাবের নালী, মূত্রথলি, মূত্রনালী এবং কিডনির ভিতর গিয়ে কিডনির প্রকোষ্ঠের ভিতরে অপারেশন করার নামই হলো এন্ডো ইউরোলজিস্ট। আচ্ছা স্যার, গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জানতে পারলাম। স্যার, একটু জানতে চাই অ্যান্ড্রোলজিস্ট বলতে আসলে আমরা কি বুঝি এবং তাদের ভূমিকা কি একটা কিডনি রোগী ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের জন্য? আচ্ছা, অ্যান্ড্রো অ্যান্ড এন্ডো দুটো ওয়ার্ড। অ্যান্ডো ইউরোলজিস্ট আমরা বলেছি, আর অ্যান্ড্রোলজিস্ট বলতে সাধারণত আমাদের যে মেল এবং ফিমেল যে হরমোন রিলেটেড, যেমন টেস্টিকলস অথবা ওভারি রিলেটেড যে হরমোন অথবা টেস্টিকলসের যে ডিজিজগুলি নিয়ে যারা কাজ করেন ওদেরকে অ্যান্ড্রোলজিস্ট বলা হয়। যেমন ইনফার্টিলিটি, সেক্সুয়াল ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিমেসিওর ইজাকুলেশন, এই চিকিৎসাগুলি আমরা যারা করে থাকি তাদের নাম হলো অ্যান্ড্রোলজিস্ট। এবং অ্যান্ড্রোলজিস্টের আরও কিছু রোলস থাকে, যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং হরমোন রিলেটেড কোনো সমস্যা থাকলে আমরা চিকিৎসা দিয়ে থাকি অ্যান্ড্রোলজিস্টরা। আচ্ছা স্যার, ইউরো অনকোলজিস্ট বলে আরেক ধরনের ব্যাপ্তি আছে, এটা সম্পর্কে স্যার যদি একটু বিস্তারিত বলেন। ইউরো অনকোলজিস্ট মানে হলো ইউরোলজিস্ট প্লাস অনকোলজিস্ট। তো অনকোলজিস্ট আমরা জানি যে ক্যান্সার বিশেষজ্ঞ, কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞরা সাধারণত রেডিও, কেমোথেরাপি অথবা ইমিউনোথেরাপি এই চিকিৎসাগুলি দিয়ে থাকেন। এই চিকিৎসাটা দেওয়ার আগে কিডনি মূত্রতন্ত্র রিলেটেড যেসব ক্যান্সারগুলি আছে সেইগুলি ডায়াগনোসিস করা এবং সার্জারি করে অপারেশন করে এস্টাবলিশড করা যে এটা ক্যান্সার, সেই কাজগুলি ইউরোলজিস্টরা অথবা ইউরো অনকোলজিস্টরা করে থাকি। যেমন আপনার কিডনি টিউমার, ইউজুয়ালি এটা সাধারণত বেনাইন হতে পারে, যেমন খারাপ টিউমারও হতে পারে অথবা ভালো টিউমার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিডনির অপারেশনে অনেক সময় পার্শিয়াল নেফ্রেক্টমি করি অথবা রেডিক্যাল নেফ্রেক্টমি করি। এই কিডনি টিউমারের ক্ষেত্রে সাধারণত ইউরো অনকোলজিস্টের ভূমিকাই সবচেয়ে বেশি। এখানে অনকোলজিস্টের তেমন কোনো রোলস থাকে না। তার মানে হলো কিডনির টিউমার হলে কিডনির টিউমার অথবা কিডনি সহ কেটে ফেলে দেওয়া, আর যদি ইউরেটারে কোনো ক্যান্সার হয়ে থাকে সেটা কিডনি এবং কিডনি নেফ্রো ইউরেটেক্টমি বলি, সেটা কেটে ফেলে দেওয়া, মানে ইউরোলজিস্টের ভূমিকায় বেশি থাকে। কিন্তু যারা অনকোলজিস্ট সেই ক্ষেত্রে
প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ওনাদের রোলসটা বেশি থাকে, অথবা মূত্রথলির যদি ক্যান্সার থাকে তাও ইউরোলজিস্টের ভূমিকায় বেশি থাকে। প্রথমে আমরা এটা আইডেন্টিফাই করি, ডায়াগনোসিস করি, তারপরে এন্ডোস্কোপিক্যালি অপারেশন করি, অথবা প্রোস্টেট সার্জারি করে ডায়াগনোসিস করে বায়োপসি করে ডিজিজটা কনফার্ম করে থাকি। এবং যদি প্রোস্টেট কোনো অপারেশন লাগে সেটা আমরা রেডিক্যাল প্রোস্টেক্টমি অথবা রোবোটিক সার্জারি করতে পারি। তারপর আমরা বায়োপসি কনফার্ম প্রুভ করে তারপর অনকোলজিস্টের হেল্প নেই। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে টোটাল নেফ্রেক্টমি বা পার্শিয়াল নেফ্রেক্টমি কথা, যেখানে আসলে আমরা ডিজিজড কিডনিটা ফেলে দিচ্ছি। স্যার, আমাদের তো কিডনি দুটো, তো আমি জানতে চাই যদি একটা কিডনি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা বিকলাঙ্গ হয়ে যায়, তো আরেকটা কিডনি দিয়ে কি সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব? এখানে কয়েকটা কোশ্চেন হয়েছে আপনার প্রশ্ন। একটা হলো যে সাধারণত আমাদের দুটো কিডনি থাকে, কিন্তু কেউ কিন্তু একটা কিডনি নিয়েও জন্মায়, অথবা কোনো কারণে কারো একটা কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই ক্ষেত্রে কোনো একটা কিডনিতে যদি ক্যান্সার হয়ে থাকে, আমরা প্রথমেই চাইবো যে ওই কিডনি সবটা না কেটে ওটা কিছু অংশ রেখে দেওয়া, যেটার নাম হলো নেফ্রন স্পেয়ারিং সার্জারি, দ্যাট ইজ এনএসএস অথবা পার্শিয়াল নেফ্রেক্টমি। বলা যায় না, ভবিষ্যতে হয়তো তার অন্য একটা কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা আপনার ওই কিডনিটাতে কোনো ট্রমা ইনজুরি হতে পারে, স্ট্যাব ইনজুরি হয়ে আরেকটা ভালো কিডনি নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত কিডনির কিছু অংশ প্রিজার্ভ করার চেষ্টা করি। কিন্তু কিডনির কিছু টিউমার আছে, যেটা আপনার যেমন হাইলাম বলি আমরা, যেখানে পেলভিসের কাছাকাছি অথবা রেনাল ভেইন, কিডনির যে রক্তনালীগুলি ওর কাছাকাছি হলে আমরা সাধারণত কিডনি পুরোটা সেভ করতে পারি না। সেই ক্ষেত্রে রেডিক্যাল নেফ্রেক্টমি করে পুরো কিডনি ফেলে দিতে হয়। আপনার কোশ্চেনটা ছিল আরেকটা কিডনি দিয়ে চলা যাবে কি না। হ্যাঁ, আমরা তো বললাম যে প্রথমেই সাধারণত খুব কমনলিও কিন্তু অনেকেরই একটা কিডনি থাকে, অথবা কেউ একটা কিডনি আরেকজনকে ট্রান্সপ্লান্টের জন্য দান করতে পারে। সেই ক্ষেত্রে একটা কিডনি নিয়ে অনেক দিন, হয়তো 80-90 বছর পর্যন্ত নর্মাল স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আচ্ছা স্যার, যে ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, এটা তো এখন একটা নতুন দিগন্ত আমাদের জন্য উন্মোচন করছে। ইউরোলজিস্টের সাথে ট্রান্সপ্ল্যান্ট সার্জারি সম্পর্কটা বা অ্যাসোসিয়েশনটা যদি একটু বলেন। ট্রান্সপ্লান্ট সার্জন বলতে আমরা সাধারণত বুঝি যারা অর্গান ট্রান্সপ্লান্ট করে থাকেন, এটা একটা জেনারেলাইজড টার্ম। কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট সাধারণত ইউরোলজিস্টরাই করে থাকেন। এইখানে আমি একটু বলবো, ট্রান্সপ্লান্ট মানে হলো একটা অর্গান একজন থেকে আরেকজনকে দিয়ে ওইটাকে লাগিয়ে দেওয়া। কিন্তু আমাদের দেশে সাধারণত ধারণা হলো যে যারা নেফ্রোলজিস্ট ওনারা ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বড় ভূমিকা থাকে। হ্যাঁ, ওনারা সাধারণত ডিজিজগুলি ডায়াগনোসিস এবং কাদের ট্রান্সপ্লান্ট করতে হবে, ট্রান্সপ্লান্ট পরবর্তী যে জটিলতা অথবা পরবর্তী যে চিকিৎসা, সেটা নেফ্রোলজিস্টরা করে থাকেন। কিন্তু ট্রান্সপ্লান্ট সাধারণত ইউরোলজিস্টের ভূমিকায় সবচেয়ে বেশি। কিডনির যে ট্রান্সপ্লান্ট করার অপারেশনটা, সেটার মুখ্য ভূমিকা ইউরোলজিস্টরাই করে থাকেন। স্যার, একটু জানতে চাই যে এখন তো আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে, সো অ্যাডভান্সড ইউরোলজি এবং রোবোটিক সার্জারি ইন ইউরোলজি, এই দুটার অ্যাসোসিয়েশন যদি একটু বলেন। আচ্ছা, অ্যাডভান্স মানে হলো অত্যাধুনিক। অত্যাধুনিক যে শব্দটা, এটা অ্যাডভান্স ইউরোলজি সম্পর্কে আমরা অলরেডি কিছুটা আলোকপাত করেছি। এর কারণ হলো যে আমরা যে কোথাও শরীরে কোথাও না কেটে অপারেশন করা, সেই ধারণাটা ইউরোলজিস্টরা প্রথমে এনেছে। লাইক আপনার এই প্রস্রাবের রাস্তা দিয়ে কিডনির ট্র্যাক্ট যে কোনো জায়গায় আমরা অপারেশন করতে পারি, এবং উইদাউট এনি ব্লিডিং, অলমোস্ট নট এনি ব্লিডিং। তো অ্যাডভান্স ইউরোলজি বলতে বোঝায় যে এন্ডোইউরোলজিস্ট এবং রোবোটিক ইউরোলজিক্যাল সার্জারি এবং ল্যাপারোস্কোপিক ইউরোলজি। তো রোবোটিক শব্দটা বলতে মনে হচ্ছে যে রোবটেই অপারেশন করে আর কি, কিন্তু তা কিন্তু না। এখানে ইউরোলজিস্ট অথবা ইউরোলজিক্যাল সার্জন যারা আছেন, ওনারা রোবোটিক উইং দিয়ে হেল্প করে ওই অপারেশনটাকে মোর প্রেসাইজ করে এবং খুব কম ব্লিডিং করে খুব ভালোভাবে অপারেশন করে এবং রোগীর হসপিটাল স্টে ব্যথামুক্তভাবে করার জন্যই রোবোটিক হেল্প নেওয়া হয়ে থাকে। আর ল্যাপারোস্কোপি, যেটা সাধারণত ল্যাপারোস্কোপি বলতে সবাই মনে করে যে শুধু জেনারেল সার্জনরা ল্যাপারোস্কোপিক গলব্লাডার অথবা অ্যাপেন্ডিক্স অপারেশন করে থাকেন, কিন্তু ল্যাপারোস্কোপিতে কিডনি অথবা ইউরোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি যেমন নেফ্রেক্টমি, এই ল্যাপারোস্কোপি করে খুব সুন্দরভাবে করা যায়, এবং সেই ল্যাপারোস্কোপিতে আমরা রোবোটিক ইউজটা করতে পারি।
এবং আমাদের দেশেও রোবোটিক সার্জারি, রোবোটিক ল্যাপারোস্কোপি লাইক নেফ্রেক্টমি, নেফ্রোইরেটেক্টমি অথবা রেডিক্যাল প্রোস্টেক্টমি, রোবোটিক রেডিক্যাল প্রোস্টেক্টমি এইগুলি করার ভবিষ্যতে সম্ভাবনা আছে। খুব নিকট ভবিষ্যতেই আমাদের দেশে এগুলি হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। জি স্যার, একটু জানতে চাই যে ইউরোলজি ফিল্ডে লেজার সার্জারির কি কোনো রোল আছে নাকি? আমরা এটা মিস করে গেছি, কারণ লেজার সার্জারি আমরা অনেক আগের থেকেই বাংলাদেশেই করি এবং সেই লেজার সার্জারিতে বিশেষ করে স্টোন সার্জারি, তারপরে মূত্রথলির টিউমার, প্রোস্টেট সার্জারি এবং কিডনির কিছু টিউমারও আমরা লেজার দিয়ে অপারেশন করে থাকি এবং খুব রুটিনলি আমরা লেজার ইউজ করি, বিশেষ করে স্টোন সার্জারির ক্ষেত্রে। সেটা মূত্রথলি, মূত্রনালী অথবা কিডনির নালী অথবা কিডনির ভিতরের কোনো পাথরের অপারেশনও আমরা লেজার দিয়েই করে থাকি। সাধারণত আগে আমরা করতাম হলো ESWL, দ্যাট ইজ এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, বাইরে থেকে একটা শক ওয়েভ দিয়ে স্টোনটা গুঁড়ো করে এরপর প্রস্রাবের সাথে বের হতো। কিন্তু এখন আমরা লেজার দিয়ে সরাসরি ক্যাশ আমরা স্টোনটা নিয়ে আসতে পারি, যেটা রোগীর জন্য খুব ভালো, কারণ রোগী সাথে সাথে স্টোনটা পেয়ে যাচ্ছে এবং শরীরের কোথাও কাটতে হচ্ছে না, হসপিটাল স্টে কম হচ্ছে, যদিও একটু খরচটা খুব বেশি না, একটু বেশি, কারণ লেজারের এক্সট্রা একটা 7 থেকে 10 হাজার টাকা এক্সট্রা খরচ হয়, খুব বেশি না ইন কম্প্যারিজন টু আদার সার্জারি। এটার লেজার সার্জারি কিন্তু ইউরোলজিতে অনেক বেশি ইউজ হয় লেজার। আচ্ছা স্যার, আপনি একটি অপারেশনের কথা বলছিলেন, টার্প অপারেশন, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রস্টেট, এটার একটু ইন্ডিকেশন সম্পর্কে জানতে চাই। টিউআরপি, টার্প, এটা হলো যে ইউরোলজিস্টদের জন্য ব্রেড অ্যান্ড বাটার বলি আমরা, খুব কমনেস্ট একটা অপারেশন প্রোস্টেটের জন্য। এখন এটা কখন করা হয়? সাধারণত ক্রনিক রিটেনশন ডিউ টু প্রোস্টেট এনলার্জমেন্ট অথবা অ্যাকিউট রিটেনশন অফ প্রোস্টেট ইউরিন ডিউ টু এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। প্রোস্টেটে কোনো বিনাইন টিউমার হলে সেটার জন্য যদি প্রস্রাবের নালীটা শুরু হয়ে গিয়ে প্রস্রাব জমে থাকে, আটকে যায়, তখন আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে একটা ক্যামেরা দিয়ে সিস্টোস্কোপের মাধ্যমে, রিসেক্টোস্কোপ নামে এডিশনাল একটা যন্ত্র থাকে, ওইখানেও আমরা কিন্তু ডায়াথার্মি অথবা লেজার দিয়ে প্রোস্টেট অপারেশন করতে পারি এবং এটা বাংলাদেশে হয়, খুব কমনলি রুটিন প্র্যাকটিস বলা যেতে পারে। আচ্ছা স্যার, আপনি তো একটা কথা বলছিলেন মিনিমালি ইনভেসিভ যে সার্জারিগুলো, এই ক্ষেত্রে এখন ইউরোলজিস্টদের কতটুকু অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন? মিনিমাল ইনভেসিভ বলতে সাধারণত ইনভেশনটা কম হয়, তাই তো? কিন্তু আমরা মনে করি যে আমরা এর চেয়েও অ্যাডভান্স আছি ইউরোলজিস্টরা, কারণ আমরা ইনভেশন বলতে বোঝায় যে কোনো ইনজেকশন অথবা ল্যাপারোস্কোপিক ছিদ্র করে করা। আমরা তো বলেছি যে আমরা কোথাও কাটি না, আমরা কি করি, আমরা প্রস্রাবের রাস্তা দিয়েই, যেটা আল্লাহ প্রদত্ত ইউরেথ্রা মূত্রনালী আছে, ওর ভিতর দিয়ে গিয়েই কিডনির অথবা কিডনির নালীর মূত্রথলির অপারেশনগুলি করতে পারি। সেটাকে আমরা নন ইনভেসিভ বলবো, নট মিনিমালি ইনভেসিভ। আর মিনিমালি ইনভেসিভ যেগুলি সেগুলো ল্যাপারোস্কোপিক সার্জারি, ল্যাপারোস্কোপিক নেফ্রেক্টমি, নেফ্রোইরেক্টমি অথবা ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি, তারপর ল্যাপারোস্কোপিক আপনার ভিউআর রিফ্লাক্স ডিজিজ যেগুলি আছে, রিইমপ্লান্টেশন অফ দ্য ইউরেটার ইন দ্য ইউরিন ব্লাডার, এগুলি মিনিমালি ইনভেসিভ আর কি। আচ্ছা স্যার, জনমনে একটা মিথ প্রচলিত আছে যে ইউরোলজিস্টরা শুধুই সার্জারি করে বা কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের কেস ডিল করে। স্যার, একটু এই মিথটা একটু বার্স্ট করবেন আমাদের জন্য, যে এরা কি কনজারভেটিভ কোনো ম্যানেজমেন্ট আসলে করে থাকে? আমরা তো প্রথমেই কনজারভেটিভ ট্রাই করি। যেমন একটা রোগীর যদি প্রথম প্রস্রাবের কোনো কষ্ট নিয়ে আসেন, আমাদের হাতে অনেক মেডিসিন আছে যেটা দিয়ে ইউরিনটা ক্লিয়ার করা যায়, আলফা ব্লকার, তারপর হলো ট্যামসুলোসিন জাতীয় যে ওষুধগুলি, ডোটাস্টেরয়েড। খুব কমনলি অনেক রোগী এসে বলে, স্যার আমি ইউরোম্যাক্স খাচ্ছি, যেটা প্যারাসিটামলের মতো এই গ্রামে গঞ্জে সব ডাক্তাররা দিয়ে থাকেন। তো তার মানে হলো মেডিসিন দিয়েও আমরা ইউরোলজিস্টরা চিকিৎসা করে থাকি। ইউরোলজিস্ট মানেই কেটে ফেলবে, অপারেশন করবে অথবা বড় ধরনের কোনো ট্রিটমেন্ট করবে, ওই রকম না। আমরা প্রথমে তো মেডিসিন দিয়ে চিকিৎসা করা শুরু করি, যদি সেটা ইন্ডিকেশন থাকে অপারেশন করার, লাস্ট মুহূর্তে আমরা অপারেশন করে থাকি আর কি। আচ্ছা স্যার, একটা কমন ডিজিজের কথা আপনি বলছিলেন, যেমন রেনাল স্টোনের সাথে সাথে যে ইউরিনারি ব্লাডার ক্যান্সার, এটা সম্পর্কে এবং এটার উপসর্গ সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন, বা কোন এই যে পেশেন্টরা সাধারণত আক্রান্ত হতে পারে ব্লাডার কার্সিনোমাতে? ইউরিনারি ব্লাডার ক্যান্সার ইউজুয়ালি মূত্রথলির ক্যান্সারটা বেনাইন হয় না, ম্যালিগন্যান্সি ক্যান্সার হয়ে থাকে। টিউমারটা প্রথমেই আসে হলো প্রস্রাবের রাস্তায়, ইউরিনের সাথে রক্ত নিয়ে, যে আমার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে কিন্তু কোনো ব্যথা হচ্ছে না, দ্যাট ইজ পেইনলেস হেমাথুরিয়া।
তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে একটা আলট্রাসোনোগ্রাফি করি এবং একটা সিস্টোস্কোপি করে বায়োপসি নিয়ে তারপর হলো TURBT নামে একটা অপারেশন আছে, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার। টিআরপি যেমন, টিআরপি হলো ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট, দ্যাট ইজ প্রোস্টেট গ্ল্যান্ডটা ইউরেথ্রার থ্রোতে আমরা কেটে নিয়ে আসি। আর মূত্রথলির টিউমারটাও আমরা সিস্টোস্কোপি করে মূত্রনালীর ভিতর দিয়ে টিউমারটা কেটে নিয়ে আসি। এবং সেই ক্ষেত্রে যদি অ্যাডভান্স বায়োপসি হিস্টোপ্যাথোলজি যদি অ্যাডভান্স টিউমার হয়, সেক্ষেত্রে আরও কিছু অপশান থাকে, ইন্ট্রাভেসাইকেল কেমোথেরাপি, ইমিউনোথেরাপি অথবা রেডিক্যাল সিস্টেক্টমি। আচ্ছা স্যার, আমাদের হাতে একদমই সময় নেই, দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে যদি আজকে আলোচনা সম্পর্কে কিছু বলার থাকে। জি, ধন্যবাদ আপনাকে। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় ছিল যে ইউরোলজিস্ট অথবা কিডনির চিকিৎসক কারা। তো এখানে দুটো টার্ম আছে, একটা হলো নেফ্রোলজিস্ট অ্যান্ড ইউরোলজিস্ট। তো নেফ্রোলজিস্টদের কাছে সাধারণত হসপিটালে, যে কোনো হসপিটালে কোনো কিডনির ডিজিজ রোগী আসলে প্রথমে নেফ্রোলজিস্টের কাছে যান, সেই নেফ্রোলজিস্টের কাছে ইউরোলজিক্যাল ডিজিজগুলিও যায়। আমার একটা ইনফরমেশান দেওয়ার, তথ্য দেওয়ার প্রয়োজন হলো যে যদি কোনো রোগীর এরকম কোনো কিডনি স্টোন, টিউমার অথবা প্রোস্টেটের জন্য প্রস্রাব আটকে যাওয়া এই ডিজিজগুলি এসে থাকে, সেগুলি যদি সম্ভব হয় খুব সময় মতো আর্লিয়ার যদি ইউরোলজিস্টের কাছে আসে, সেই ডিজিজগুলি কিউরেবল হয় এবং 100% ট্রিটেবল হয় আর্লি আসলে। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি কিডনি রোগের চিকিৎসায় ইউরোলজিস্টের ভূমিকা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।